আপনাদের যদি এই কোর্সটা ভালো লেগে থাকে তাহলে এর সাথে একটা বোনাস কোর্সের ব্যাপারও আছে, যেখানে আপনি পাবেন ওয়ার্কিং নোটস, কুইজ, আরও কোর্স মেটেরিয়াল। এর সাথে আপনি আমাদের শেয়ার করো ওয়েবসাইটে থেকেও একটা কোর্স পেয়ে যাবেন। সো ক্লিক বিলো টু গেট স্টার্টেড। নমস্কার, ওয়েলকাম। আমি সিদ্ধার্থ চ্যাটার্জি, আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানার বলতে পারেন, অ্যাডভাইজার বলতে পারেন, শিক্ষাগুরু বলতে পারেন, শিক্ষক বলতে পারেন, ছাত্র বলতে পারেন, যা ইচ্ছে তাই বলতে পারেন। উদ্দেশ্য হচ্ছে এডুকেশন ফার্স্ট, ইনভেস্টমেন্ট সেকেন্ড। তার মানে আপনাদের একটা পড়াশুনোর জগৎ শেয়ার বাজারে আছে, সেইটায় একটু পরিচয় করিয়ে দেবো। আর সেই জগতে পড়াশুনো হওয়ার পরে যে বিনিয়োগের জগৎ, সেটা সম্বন্ধে একটু পরিচয় করে দেবো। সুতরাং ভিডিওটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন এই পুরো জগৎটার কি কি আছে, কি কি মানে, আপনি কতটুকুন জানবেন, কতটুকুন শিখবেন, কিভাবে জানবেন, কিভাবে শিখবেন, এবং শিখে কি কি প্রয়োগ করবেন, এবং ধনী কবে হবেন। ধনী হওয়াটাই সবচেয়ে বড় কাজ আমাদের এই শিক্ষায়। শেয়ার কথাটার বেসিক মানে হচ্ছে যে কোনো মালিকপক্ষ ব্যবসা চালাতে গিয়ে আপনার কাছ থেকে যদি টাকা নেয়, তাহলে মালিকপক্ষের ব্যবসায় যদি মুনাফা হয় তাহলে আপনার সাথে শেয়ার করবে। এই হচ্ছে শেয়ার করার ব্যাপারটা। তো আপনার কাছে যদি টাকা নেয়, তার বিনিময় আপনাকে একটা কাগজ দেবে, যেটা হচ্ছে একটা সার্টিফিকেট, যার নাম শেয়ার সার্টিফিকেট। সুতরাং সেই সার্টিফিকেটে বলা হবে যে আপনি যে টাকাটা দিয়েছেন সেই বিনিময় কতগুলো শেয়ার আপনার নামে ধার্য করা হলো। ধরা যাক আপনি 1000 টাকা দিয়েছেন, তাহলে আপনাকে হয়তো বলবে আমি আপনাকে 1 টাকা দরের 1000 শেয়ার দিলাম। এবার যদি মুনাফা হয় তাহলে প্রতি শেয়ারে যতটুকুন মুনাফা আপনার সাথে ভাগ করবে, যেটা ডিভিডেন্ড বলা হয়, সেটা যতগুলো শেয়ার আছে তার ওপর আপনি ডিভিডেন্ডটা পাবেন, যেটা ভাগ করার একটা বিষয়। এই করে শেয়ার ব্যাপারটা তৈরি হয়েছিল। আজকে নয়, ব্যাপারটা আমরা 2020 সালে যখন কথা বলছি, সব জিনিস অনেক বছর আগে তৈরি হয়। এবং 1773 সালে মোটামুটিভাবে শুরু হয় শেয়ার ব্যাপারটা। ভারতবর্ষের 1602 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেয়ার ছাড়ে। সুতরাং জিনিসটা আজকের নয়। এই যে সার্টিফিকেটটার কথা বলছি, এটা আর আজকাল কাগজের মাধ্যমে নেই, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এটা হচ্ছে শেয়ারের কনসেপ্ট। তো শেয়ার থাকলে পর তার একটা বাজার থাকার দরকার আছে। মানে আপনি শেয়ারটা পেলেন, কিন্তু আরেকজন শেয়ারটা পেতে ইচ্ছুক, তাহলে তাকে যদি সেই শেয়ার কিনতে হয়, তাহলে তাকে শেয়ার বাজারে যেতে হবে। এবং বাজারটাও আজকাল যেরকম আপনারা ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন যেরকম একটা বাজার দেখেন, কি দেখেন, আপনি তো কোনো বাজারে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্ম। সেরকম ডিজিটাল প্ল্যাটফর্ম শেয়ার বাজারের ক্ষেত্রে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, থ্রু আ ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং এইটা কিন্তু ডিজিটাল হওয়ার আগে একটা ফিজিক্যাল এক্সচেঞ্জ, একটা হলের মধ্যে, একটা বাড়ির মধ্যে শেয়ার কেনা বেচা হতো, ফিজিক্যালি লোকজন কিনতো বেচতো। সেটাই এখন ডিজিটালি চলছে। অন্য ক্ষেত্রে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনের থ্রু দিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে প্ল্যাটফর্মে গিয়ে আপনি ফিজিক্যালি আপনি একটা মাল কিনছেন, সেটা ফিজিক্যালি আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এখানে আপনার সেরকম ফিজিক্যালি বাড়িতে পৌঁছচ্ছে না, আপনার ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে ইলেকট্রনিক্যালি ঢুকে যাচ্ছে। তো এই বাজার রোজ সকালবেলা 9:15 থেকে 3:30 খোলে,
এই বাজারে সোমবার থেকে শুক্রবার লেনদেন হয়, এর নাম শেয়ার বাজার। একটা প্রশ্ন আপনারা দেখবেন যে অনেক সময় শেয়ার কোম্পানি ছাড়ে, নতুন করে টাকা নেওয়ার জন্য কোম্পানি শেয়ার ছাড়ে। সেই শেয়ারটা যদি আপনি দরখাস্ত করে কেনেন এবং শেয়ারটা পান, তাহলে আমরা বলবো যে আপনারা প্রাইমারি মার্কেট থেকে আপনি শেয়ারটা পেয়েছেন। আর ধরুন আপনি শেয়ারটা এরকমভাবে ছাড়া অবস্থায় পেলেন না, এখন কিনতে চান, তাহলে এই যে বাজার নিয়ে আলোচনা হচ্ছে, সেই বাজারে গেলে পর প্রত্যেক দিন যে কোনো কোম্পানি, যেসব শেয়ার কোম্পানি বাজারে নথিভুক্ত আছে অর্থাৎ লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ, সেগুলো আপনি কিনতে পারেন আর আপনার কাছে থাকলে বেচতে পারেন। তো এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটেই জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে শেয়ার হোল্ডারের দল অনেক বছর আগে। সুতরাং একবার প্রাইমারি মার্কেটে আপনি শেয়ার পেলে পর যখন বেচবেন, তখন আপনার সেকেন্ডারি মার্কেটের থ্রু দিয়ে বেচতে হবে। আবার যদি সেই শেয়ারটা কিনতে চান, তাহলে আপনাকে সেকেন্ডারি মার্কেটের থেকে কিনতে হয়। এখন এই শেয়ার বাজারে যখন ছাড়া হয়, শেয়ার হোল্ডাররা কেনে, কোম্পানি এগুলোকে নথিভুক্ত করে উইথ এক্সচেঞ্জ, সো দ্যাট তাদের শেয়ারের কেনা বেচাটা খুব ইজি হয়ে যায়। কারণ আপনি হয়তো প্রাইমারি মার্কেটের থ্রু দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনেছেন, আপনার তো টাকার প্রয়োজন হতে পারে, তো আপনি বলবেন যে আমি এটা বেচতে চাই। তো সেই সুবিধাটা কোম্পানি করে দেওয়ার জন্যে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করে, শেয়ার বাজারে নথিভুক্ত করে, এবং তার থেকেই শেয়ার বাজারে কেনা বেচাটা হয়। এবার অনেক কোম্পানি খুব ছোটো থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা বলি, তো একসময় তাদের ব্যবসাটা বড় হয়ে যায়। বড় হওয়ার পরে যেটা প্রয়োজন হয় যে আরও টাকা তোলবার প্রয়োজন হয়। এছাড়াও এত বছর খেটেছে, তো তাদের মালিকানার শেয়ারের যেটা রয়েছে ওদের প্রাইভেট লিমিটেড কোম্পানি অবস্থায়, তো সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। কিছুটা পোর্শনটা তো বেচে তারা তাদের এতদিনের পরিশ্রমটাকে তুলতে পারে। তো তারা তখন পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় এবং তারপরে একটা বাজারে শেয়ার ছাড়ে, যার নাম হচ্ছে আইপিও। এই করে আপনার একটা ছোট কোম্পানি যখন বড় হয়, সেটা শেয়ার বাজারে আসে আইপিওর মাধ্যমে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। এটা মানে পপুলারলি বলা হয় পাবলিক ইস্যু। তো পাবলিক ইস্যুর মাধ্যমে ছোট কোম্পানি বড় হয়ে শেয়ার ছাড়ে। কোনো পাবলিক হতে হবে এরকম জোর জবরদস্তি নেই, বাট পাবলিক যদি হয় তাহলে কতগুলো সুবিধা আছে। একটা হচ্ছে এই শেয়ারটা বন্ধক রেখে ব্যাংক থেকে আপনি টাকা তুলতে পারবেন। তারপর এই শেয়ারগুলো যেগুলো রয়েছে তার সাথে আরও অনেক শেয়ার হোল্ডার জুটলে পর আপনি ভবিষ্যতে আরও টাকা তুলতে পারবেন এই শেয়ার হোল্ডারদের কাছ থেকে, সে রাইটস ইস্যু হোক কিংবা কিছু একটা ইস্যু হোক। এছাড়াও শেয়ার বাজারে এর মূল্যায়ন হয়। এতে কী হয়, কোম্পানিগুলো অনেক বেশি প্রচেষ্টা রাখে যে যেসব ইনফরমেশন কোম্পানি যত আছে সেগুলো নিয়মিত স্টক এক্সচেঞ্জে দেওয়া, এবং স্ট্যাটাস বড় হয়ে যায়। আমার পাবলিক লিমিটেড কোম্পানি আছে, আমার কোম্পানির শেয়ার বাজারে নথিভুক্ত, এটা বলতেও তো সব মালিক পক্ষ খুব গর্বিত মনে করে। এরকম বিভিন্ন কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে লোকজন পাবলিক হয়, এবং এখানে কিন্তু কোনো জবরদস্তি নেই যে পাবলিক হতে হবে। অনেক কোম্পানি আছে যারা অনেক বড়। আমি একটা উদাহরণ দিতে পারি, টাটা সান্স, যারা বিভিন্ন টাটা কোম্পানিদের শেয়ারগুলো হোল্ড করে, সেটা কিন্তু একটা প্রাইভেট ব্যাপার, সেটা কিন্তু পাবলিক ব্যাপার নয়। আর তার যা ব্যবসা, তার যা টোটাল ব্যাপারটা, সেটা এইসব টাটাদের অন্যান্য কোম্পানিগুলোকে ছোট লাগবে তাদের কাছে। সুতরাং এরকম কোনো নিয়ম নেই যে এটা পাবলিক হতেই হবে। এবার শেয়ার বাজারের ইতিহাস 1602 সালে প্রায় শুরু হচ্ছে, এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম শেয়ার ছাড়ে 1602। এখন কত
20,000 কোটি, তার মানে হচ্ছে বুঝতে পারছেন তো, 420 বছর আগে গল্প মোটামুটি। তো এখনও অনেকে শেয়ার নামটাই বোঝে না, শেয়ারটা কি। আমাকে বলে যে শেয়ারটা কি, আমি বুঝি না। 400 বছর আগে লোকজন বুঝে গেল, আর 400 বছর কেটে গেল, এখনও প্রচুর লোক, এবং তারা সব এডুকেটেড, পড়াশোনা করার লোক, বুঝতে না চাইলে বোঝা যাবে না, আর বুঝতে চাইলে সব কিছু বোঝা যায়। যাকে 1602-এ এটা প্রথম হয়। তারপরে 1773 সালে এই ট্রেডাররা কফি হাউস অধিগ্রহণ করে তার নাম দিয়েছিল স্টক এক্সচেঞ্জ। এই প্রথম স্টক এক্সচেঞ্জ কথাটা ইউজ হয়। এই করতে করতে শেয়ার বাজারটা ধীরে ধীরে আমেরিকা, ইউরোপ, জাপান সব জায়গায়, ইনক্লুডিং ভারতবর্ষতে অলিখিতভাবে শেয়ার বাজার অনেক দিন ধরে চলছে। এই ধরুন না, কলকাতাতেই একটা নিম গাছের তলায় এককালে ওই ইম্পেরিয়াল ব্যাংক, যেটা মডার্ন স্টেট ব্যাংক, তার কাগজ, কোম্পানির কাগজ, সেটা নিয়ে কেনা বেচা হতো। 1857 সালে সিপাই বিদ্রোহের সময় রানী রাসমণি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ কেনা বেচা করতেন। ইনফ্যাক্ট ওনার কাছে ছিল সেই কাগজ, এবং তখন সিপাই বিদ্রোহের সময় সেই কাগজের দাম ক্রমশ কমছিল, এবং সেই কম পড়ন্ত দামে রানীমা অনেক শেয়ার কেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই বিশ্বাসে যে ভবিষ্যতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা খুব ভালো হতে চলেছে ভারতবর্ষে, যেটা হয় আলটিমেটলি। এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের দাম, মানে কোম্পানি কাগজের দাম অনেক বেড়ে গিয়ে সেটা বেচে দেন, এবং তার থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণ কার্যে সেটা কাজে লাগে। সুতরাং অনেক ইন্টারেস্টিং স্টক মার্কেট, এবং আমরাও অনেক দিন ধরে ফিজিক্যালি শেয়ার বাজারে কাজ করেছি, মানে কোম্পানির কাগজ আদান প্রদান করেছি। তারপরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসে, যারা প্রথম কম্পিউটার বেসড কেনা বেচা করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তারপরেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসার পরেও কাগজের মাধ্যমে শেয়ার, আমার এখন মনে আছে, সেই প্লাস্টিকের খামে ঢুকিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হতো যদি আপনি শেয়ারটা বেঁচে থাকেন। আর আরেকটি ব্রোকার যে শেয়ারটি কিনেছে, তাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফিস থেকে সেই যেটা আমি বেচেছি, যে কাগজটা আমি দিলাম, সেটা আবার ওকে দিয়ে দেওয়া হতো। মানে অনেক দিন ধরে এটা চলেছে। তারপর এটাই ইলেকট্রনিক ফর্ম হয়ে যায়, যেরকম ব্যাংকে আজকাল ইলেকট্রনিক ফর্ম আপনারা বুঝতেই পারছেন। আগে ছিল একটা পাসবইতে এখনও পাসবই আছে, আমার পাসবইটা এখনও খুব পছন্দ, বাট আজকাল সবই ইলেকট্রনিক্যালি আপনার কাছ থেকে ইমেলে সব পেয়ে যাবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব ডিটেলস। এবং আপাতত বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলে দুটো ট্রেডিং প্ল্যাটফর্ম ভারতবর্ষে সকাল 9:15 থেকে 3:30 কাজ করছে। তো এইটা আপাতত একটা ব্যাপার। সুতরাং গল্পটা অনেক দিনের পুরনো। এখানে শেয়ার বাজারের সাথে সাথে আরও অনেকগুলো কটনের একটা ট্রেড, জুটের একটা এক্সচেঞ্জ, এগুলো সব কিন্তু প্যারালালি তৈরি হয় ব্যবসার খাতিরে। অ্যাকচুয়ালি বুঝতে হবে, বাজার এমন একটা ফ্যাসিলিটি যেখানে ক্রেতা এবং বিক্রেতা মিলিত হয়, এবং তাতে কেনা বেচার প্রক্রিয়াটা সোজা হয়ে যায়। এই রিকোয়ারমেন্ট থেকে বিভিন্ন বাজার আছে, জুটের আছে, কটনস আছে, এবং আমাদের আরও বাজার আছে, যেমন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, সেখানে সোনা, রূপো, তারপরে তামা, এরকম বিভিন্ন জিনিসের কাজ হয় কন্ট্রাক্টের মাধ্যমে। সেটা আরেকটা বাজার, যেটা আমরা কমোডিটি বাজার বলি। আবার এই যে ফরেন কারেন্সি আছে, ডলার, ইউরো, গ্রেট ব্রিটেন, পাউন্ড, এইগুলোরও একটা মার্কেট আছে যার নাম ফরেক্স মার্কেট। তারও কন্ট্রাক্ট কেনাবেচা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, এবং সেটাও রেগুলার কাজকর্ম হয়। তো অনেক রকম বাজার আছে। আগে আসলে খুব বেশি লোক ইনভলভ ছিল না, এখনও যে খুব বেশি লোক ইনভলভ আছে সেটা মনে করি না।
বাট এখন অনেক সচেতনতা বেড়েছে এবং লোকজন জানতে পেরেছে যে শেয়ার বাজার বলে একটা পদার্থ আছে। ইয়াং জেনারেশন খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, মহিলারা ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা স্টেট ওয়াইজ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন, বাট জিনিসটা নিয়ে ইন্টারেস্ট তৈরি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওভারঅল মানুষ ওয়াকিবহাল হয়েছে এবং আজকাল বিভিন্ন ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল ওয়েবসাইট, টেলিভিশন চ্যানেল তৈরি হয়ে গেছে, সেই সব থেকে আমরা আরও বেশি এটা সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছে, সুতরাং অনেক বেশি লোক এখন পার্টিসিপেট করছে। এতক্ষণ শেয়ার উৎপত্তি, বাজার, ইতিহাস এগুলো সব শুনছিলেন, কিন্তু একটা জিনিস খুব আপনাদের মজা লাগে কিংবা সবারই মজা লাগে, এই শেয়ারের দাম অহেতুক আপনার জন্যে, বাট হঠাৎ বেড়ে যায়, তারপরে দেখা যায় পড়ে যাচ্ছে, ধস নামছে, এইসব হচ্ছে, আবার বেড়ে যায়। এই ব্যাপারটা কীভাবে হয়? যেমন দাম এমন একটা জিনিস যেটা স্থায়ী নয়, চাহিদা আর যোগানের পরিপ্রেক্ষিতে দাম ফ্লাকচুয়েট করে। সো দামে যে পরিবর্তন আসে সেটা ছটফট বেশি করে সেই সব জায়গায় যেখানে চাহিদাটা তাৎক্ষণিক এবং যোগানটা তাৎক্ষণিক। যেমন ধরুন, আপনি যদি একটা জমি কিনতে যান, তার চাহিদা নিশ্চয়ই আছে, কিন্তু তার চাহিদাটা তাৎক্ষণিক নয়। আপনি হেলতে দুলতে দেখে শুনে এই করে ওই খোঁজখবর নিয়ে হয়তো একটা জমি কিনতে 6 মাস লাগিয়ে দিলেন। শেয়ারের কেনার তার তাগিদটা হচ্ছে যে আমি যদি শেয়ারটা কিনি, প্রথম মানসিকতা হচ্ছে যে শেয়ারের দামটা বাড়বে, তখন আমি যদি বেচি তাহলে আমার মুনাফা হবে। তো এই জন্য তাৎক্ষণিক একটা ডিমান্ড তৈরি হয়ে যায়। কেন বাড়বে আপনি হয়তো জানেনও না, কিন্তু আপনি দেখেছেন বাড়ে, সুতরাং আপনি এটা কিনতে চান। আবার যারা এটা নিয়ে পড়াশুনো করে তারা জানে যে আগামী দিনে দাম কেন বাড়বে, কেন না আগামী দিনে কোম্পানি ভালো রোজগার করবে, আর ভালো রোজগার করবে বলে ভালো সেই তাদের রোজগার থেকে শেয়ার হোল্ডার হিসেবে আপনাকে ভালো আয়ের একটা ভাগ দেবে, মানে ডিভিডেন্ড দেবে, কিংবা আপনাকে ফ্রিতে হয়তো শেয়ার দিতে পারে, যার নাম বোনাস শেয়ার। এইসব প্রাপ্তির জন্য আপনার ধারণা এক্ষুনি কিনতে হবে। আবার এটাও ঠিক যে আপনি যখন কিনছেন আরও কোনো বড় লগ্নিকারী কিনছে, তাহলে ডিমান্ডটা তৈরি হয়ে যাচ্ছে। হয়তো যারা বিক্রি করতে চায় কিংবা যাদের কাছে আছে তাদের কাছেও মনে হচ্ছে যে আগামী দিনের দামটা হয়তো বাড়বে, আমি এক্ষুনি বিক্রি করব কেন। সুতরাং ওখান থেকে একটা যোগান, চাহিদাটা তৈরি হয়েছে, যোগানটা একটু সাপ্লাইটা দেরি হচ্ছে। তো যদি দেরি হয় কিংবা সেই যদি ওয়েট করে যে না আমি বিক্রি করবো আরও উঁচু দামে, তাহলে দামটা অটোমেটিক উঁচু দামটার দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ কোনো সাপ্লাই নেই। তো মানে আপনি চাইছেন 200 টাকায় কিনতে, আর একজন চাইছে 240 টাকা বেচতে, তার মাঝখানে কেউ নেই যে 220 টাকা বেচবে। সো দামটা অটোমেটিকলি 240 টাকা যেখানে যোগান আছে সেই অবধি চলে যায়। এরকম বিভিন্ন কারণে লোকজন শেয়ার কেনে এবং শেয়ারের দামটা এই জন্য ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আবার ধরুন সেই ব্যবসা খারাপ, চারদিকে অস্থিরতা, সবাই বেচতে চায়। তো সবাই যদি বেচতে চায় তো বুঝতে পারছেন সাপ্লাই বেড়ে গেল। ঠিক উল্টোটা হবে এবার, যে কেনবার লোক নেই, তো কেনবার লোক নেই, হয়তো কেনবার লোক অনেক তলার দামে রয়েছে, তো ওই ধাক্কাটা শেয়ারটা কন্টিনিউয়াসলি খায় এবং আমরা সেগুলো চার্টের মাধ্যমে দেখতে পাই যে কী করে দামটা পড়ে যাচ্ছে, এরকম করে পড়ে যাচ্ছে, আবার কী করে দামটা এরকম করে বেড়ে যাচ্ছে, সব আমরা দেখতে পাই কিংবা দেখার চেষ্টা করি বা পড়াশোনা করি। তো আপনারাও সেই পড়াশোনা নিশ্চয়ই আগামী দিনে করতে পারবেন। বাট এটা যে বেসিক ব্যাপার, কেন ওপরে যায় কেন নিচে যায়, সাপ্লাই আর ডিমান্ড, এটা মেইন ভাষা। ডিমান্ডটা তৈরি হয় কোম্পানি বিষয়ে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পরিপ্রেক্ষিতে যে ভালো হতে চলেছে, আবার সেই সাপ্লাই বেড়ে যায় এই কারণে যে ইনফরমেশন হচ্ছে যে আগামী দিনে ব্যবসা খারাপ, ব্যবসা নাও টিকতে পারে,
এরকম মাঝে মাঝে হয়। যেমন ধরুন এক সময় কিংফিশার এয়ারলাইন্সের ব্যবসা চলবে না এরকম যখন জেনে গেল তখন কন্টিনিউয়াসলি কিংফিশারের শেয়ারের দাম বাড়তে বাড়তে একদিন তলিয়ে গেল, কেন ততক্ষণে কিংফিশার এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল। তো এইগুলো জন্যই দামটাগুলো কমে বাড়ে। বাজারে আপনি যেমন একটা খেলোয়াড়, বড় বড় খেলোয়াড়রা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিংবা ইনস্টিটিউশনস, যারা লগ্নিকারীদের থেকে টাকা নেয় এবং তাদের বিহাফে শেয়ার কেনে এবং রেগুলার ইনস্টিটিউশনে, যেমন ধরুন আপনাদের যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনারা লাইফ ইন্স্যুরেন্সকে দেন, তার অনেকখানি ভাগ টাকা শেয়ার বাজারে ইনভেস্ট হয়, যেখান থেকে লাইফ ইন্স্যুরেন্স রোজগার করে এবং সেই রোজগারের পরিপ্রেক্ষিতে আপনাকে পলিসিগত বোনাস টোনাস ইত্যাদি দিয়ে থাকে। আর তো এরা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডস, আমার আপনার মতো লোক হচ্ছে রিটেল ট্রেডস, আর আমার আপনার থেকে একটু বড় গোষ্ঠীরা কেনা বেচা করে, তাদের HNI ট্রেডার্স বলে, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স। সুতরাং তাদের কেনার সংখ্যাটা অনেক বেশি। আপনি যদি 100 শেয়ার কিনতে প্রস্তুত থাকেন, তারা হয়তো 1 লক্ষ শেয়ার কিনতে প্রস্তুত আছে, সুতরাং তারা সাইজে একটু বড়। এছাড়া FPI আছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স, এছাড়াও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছে FII, এবং অনেক রকম ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডস, তারা নিয়মিত শেয়ার বাজারে কেনে এবং বেচে। এছাড়াও বিদেশি সংস্থা আছে যাদের হেজ ফান্ডস বলা হয়, তারাও কেনা বেচা করে। এই করে অনেক রকম খেলোয়াড়, বড় ছোট মিলিয়ে খেলোয়াড় শেয়ার বাজারে পাওয়া যায়। এবং ছোটদের কিন্তু ইন্ডিভিজুয়ালি 100টা শেয়ার কিনছে সেটা ঠিক আছে, বাট সবাই মিলে কিন্তু বেশ বড় একটা রকম হয়ে যায়। এবং এই ছোটদের কথাগুলো যখন বলি, তারা হচ্ছে রিটেল ট্রেডার্স, আর বড় যারা সব ইনস্টিটিউশনস কিংবা মিউচুয়াল ফান্ডের কথা বললাম, এরা হচ্ছে হোলসেলার ট্রেডার, বড় ট্রেডার্স। এই আমরা যে শেয়ার কিনি, এই শেয়ার কিনে শুনবেন চারদিকে যে একটা দামের শেয়ারটা কিনলাম, শেয়ারের দামটা পড়ে গেল, আমি কিনলে ফেসে গেলাম, বেকার টাকাগুলো চলে গেল। যে আবার নিচের দাম যখন আসে, অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এত ভয় পায় যে নিচের দামে বেচে দেয়। তার মানে ওপরের দামে লোভ হওয়ার জন্যে কেনে, আর নিচের দামে ভয় হওয়ার জন্যে বেচে দেয়। তো রিটেল ট্রেডারদের এটা একটা মানে কি বলবো, খানদানি ধর্ম যাকে বলে, মানে এইটা সারাক্ষণ রিটেল ট্রেডারদের মধ্যে আসে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো ভয় আর গ্রিড, এই দুটো সারাক্ষণ রিটেল ট্রেডারদের গ্রাস করে। তাই জন্য আমরা বলি যে সবাই যখন বেচে, সবাই যখন খারাপ কথা বলে, তখন কেনার একটা খুব ভালো মুহূর্ত এসে যায়। এবং সবাই যখন কিনতে চায়, সেই যদি কেনাটা হয়ে থাকে সে সস্তার দামে, সেটা বেচবাটা এবং মুনাফাটা তোলাটা আদর্শ। এটা বলাটা খুব সোজা, বাট এটা প্র্যাকটিক্যালি লোকে করে না। যখন চারদিকে ইউফোরিয়া হয়, তখন সবাই কিনতে চায়। চারদিকে যখন খুব গ্লুম হয়ে যায়, ডুম হয়ে যায়, সবাই বেচতে চায়। এরই মধ্যে শেয়ার বাজার, এর মধ্যেই খেলা। এগুলো আস্তে আস্তে শিখলে, অধ্যয়ন করলে আপনি দেখবেন জিনিসটা অনেক আয়ত্তে আসছে। সেই পরিপ্রেক্ষিতেই শেয়ার বাজারে পড়াশোনা করা। আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে ওপরের দামে কেনাটা ঠিক নয়, নিচের দামে বেচবাটা ঠিক নয়, আনলেস দেয়ারস আ চেঞ্জ ইন বিজনেসটাই চেঞ্জ হয়ে গেছে, তখন আর নিচের দাম কি, সব দামই ওপর হয়ে যাবে, তখন ব্যবসাটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি তখন দাম থাকবে? তার দাম কয়েক পয়সা হয়ে যাবে, হয়তো এখন দাম 70 টাকা। সেটা একটা দেখতে হবে। সেটাই তো ফান্ডামেন্টাল পড়াশোনার দিক এবং টেকনিক্যাল পড়াশোনার দিক, যেগুলো আমরা আস্তে আস্তে শেখাবো। আশা করি একটা আইডিয়া পেলেন যে কারা কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করছি, কনসেপ্টটা একটু ভালো করে মাথায় গ্রহণ করলে, আরও কিছু কনসেপ্ট আলোচনা করছি, একটু ধৈর্য ধরুন। আপনারা শুনে থাকবেন যে সূচক, নিফটি হোক, সেন্সেক্স হোক, এগুলো সূচক। নিফটি 50টা বড় বড় কোম্পানি
আর সেন্সেক্স 30টা বড় বড় কোম্পানি, তাদের দামের ওপর নির্ভরশীল একটা সূচক। একটা তো সেন্টিমেন্টটা বুঝতে হবে যে সূচকটা ওপরে না নিচে, ওপরে হলে পরে বলবো আমরা বুল মার্কেট চলছে, নিচের দিকে হলে পরে আমরা বলবো বেয়ার মার্কেট চলছে। এই সূচকটা একটা ইন্ডিকেট করে, একটা সেন্টিমেন্টকে ইন্ডিকেট করে। তো এটাকে অনেকে বলে যে বর্তমান এবং ভবিষ্যতের যে অর্থনীতি তার একটা মাপকাঠি এই সূচক। কিছুটা অর্থে সত্যি, আবার অনেক অর্থে সেইভাবে সত্যি নয়। সত্যি মানে এই জন্যে যে শেয়ার বাজার ভবিষ্যতে কি হতে চলেছে সেইটা নির্ধারণ করে বর্তমানে দাম তৈরি করে। এই একটা খুব গেঁড়াকলের জায়গা, বিকজ ভবিষ্যৎটা আপনি দেখতে পাচ্ছেন না, শেয়ার বাজার দেখতে পাচ্ছে। শুধু ভবিষ্যৎ ভালো বলে শেয়ার বাজার চিৎকার করছে, অথচ আপনি দেখছেন বর্তমান ব্যাপারটা খারাপ। আমি 2014 সালের কথা বলতে পারি। সবাই বলেছিল যে হাং পার্লামেন্ট হবে, কারণ ইলেকশন ছিল। শেয়ার বাজার বলল যে না, হাং পার্লামেন্ট হবে না, মেজরিটি পার্টি তৈরি হবে। তো আমরা যারা চারদিকে খবরের কাগজ পড়ে বোঝার চেষ্টা করছিলাম, আমাদের সবাইকে বোঝানো হয়েছিল যে হাং পার্লামেন্ট হবে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা ঝামেলা। শেয়ার বাজার বলল না, তার মানে শেয়ার বাজার ভবিষ্যৎটা বুঝতে পারলো। তারপরে দেখা গেল মেজরিটি আসলো একটি পার্টিকুলার দলের। কিংবা ধরুন আপনি জানছেন না মে মাসে যে জুন মাসে বর্ষা আসবে না, এবং সেই পরিপ্রেক্ষিতে বর্ষা না আসলে পর যেসব কোম্পানির ব্যবসা খারাপ, আপনি দেখছেন মে মাসে সেসব কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। তো আপনি বুঝতে পারছেন না কী ব্যাপার। তারপরে যতক্ষণে জানতে পারলেন যে এবার বর্ষাটা খারাপ, যার জন্যে ট্র্যাক্টর বিক্রি হবে না, যার জন্যে অমুক বিক্রি হবে না, যার জন্যে চাষিদের হাতে টাকা থাকবে না, সুতরাং তারা অনেক কিছু কিনবে না, সেটা কিন্তু মে মাসেই শেয়ার বাজার বুঝে যায়। তবে লং রানে যদি দেখেন, মানে লং রানে বেশ অনেক বছর, ধরা যাক 15-20 বছর যদি দেখেন, লং রানে ওই করে সূচক আলটিমেটলি ওপরের দিকেই চলে। সাময়িক অনেক রকম বিপদ আসে, সেটা চোখে যখন দেখি আমরা তখন ভাবি যে বিপদ চলবেই তো চলবে। কিন্তু আমরা যদি এরকম একটা পুরো সময়ের জন্য একটা ধরুন নিফটি কিংবা সেন্সেক্সের দামের ছবি দেখি, তাহলে আপনি ধরতেই পারবেন না যে যখন খারাপ হয়েছিল কী কারণে, কত দিনের জন্য খারাপ হয়েছিল, এবং খারাপ হয়ে আবার সঠিক হয়ে যায়। এইটা যেমন সত্যি একটা স্ট্যাটিস্টিক্স। তো আজকের দিনে তোমরা যারা নতুন জীবন শুরু করছো, কি তোমরা যারা জীবন শুরু করে দিয়েছো, দুটো এক্সট্রা টাকা রোজগার, কেউ ভালো এক্সট্রা টাকা রোজগারের কথাবার্তা ভাবছো, তাহলে এটা ঠিক নয় কি যে এরকম সূচক যদি কিনতে থাকো, এবং সূচক কেনা যায়, তো সূচক যদি কিনতে থাকো 15 বছর পরে কি হবে? যে দামে সূচক কিনছো, খারাপ ভালো দেওয়া দরকার নেই, তুমি কিনছো, রাখছো ধরে, এই চার্ট অনুযায়ী, মানে এরকম একটা ছবি অনুযায়ী এই বিনিয়োগটা 15 বছর পরে নিশ্চয়ই অনেক ভালো কিছু হয়ে যাবে। সেই জন্য শেয়ার বাজার ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েট করে, এটা খুব উচিত কথা। কেন? কোম্পানিগুলো ব্যবসা চালাতে ধনী হয়ে যায়। কোম্পানি যদি ধনী হয়ে যায়, সেই কোম্পানির আংশিক মালিকানা শেয়ারের মাধ্যমে তোমার কাছে যদি থাকে, তুমিও ধনী হয়ে যাবে। আজকে রিলায়েন্স কোম্পানির মালিকরা যতটা ধনী ছিল 20 বছর আগে, 20 বছর পরে দেখা যাচ্ছে আরও ধনী হয়ে গেছে। পৃথিবীতে বড় বড় ধনীদের মধ্যে তার নাম এসে যাচ্ছে। আমি মুকেশ আম্বানির কথা বলছি। তো সে ধনী হয়ে যাচ্ছে কেন? তার কোম্পানির ব্যবসা করতে করতে ধনী হয়ে যাচ্ছে। তো 20 বছর আগে কি 15 বছর আগে রিলায়েন্সের যদি শেয়ার থাকতো তোমার কাছে, খুব কমই হয়তো ছিল, দেখো তুমি কতটা ধনী হয়েছে, সেটা তোমার সামনে দেখানো হচ্ছে।
এগুলো তথ্যগুলো সত্যি, এবং সেইটা আগামী 15 বছরে কোন শেয়ার কিংবা কোন কোম্পানি অনেক ধনী হবে সেটা বার করাটাই শেয়ার বাজারের মেইন কাজ। বাট বেসিক কাজ হচ্ছে যে তোমার টাকার কিছু পোর্শন যদি শেয়ার বাজারে লগ্নি অবস্থায় পড়ে থাকে এবং সেটা যদি সঠিক শেয়ার হয় কিংবা সেটা যদি সঠিক কোম্পানি হয় এবং সেটা যদি 15 বছর পরে আরও ধনীতে পরিবর্তিত হয়, এক তো হচ্ছে প্রতি বছর তুমি ডিভিডেন্ড পাবে, সেটা একটা প্রাপ্তি। এছাড়াও দাম বেড়ে যাবে, সেটা আরেকটা প্রাপ্তি। এছাড়াও বোনাস মানে ফ্রিতে শেয়ার পাবে, সেটা একটা প্রাপ্তি। এরকম করে বিভিন্ন প্রাপ্তিতে দেখবে তুমিও ধনী হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কনসেপ্ট যে আমি শেয়ার বাজারে শেয়ার করবো কেন। আমরা তর্ক করতে পারি অনেক কিছু, যে আমার বাবা কিংবা আমার কাকা শেয়ার বাজারে শেয়ার বিনিয়োগ করে সে সব জল হয়ে গেছে, সেসব কাগজ হয়ে গেছে, হতেই পারে। ভুল যদি শেয়ার পছন্দ করা থাকে। আমার অনেক বাবা কাকা আছে যারা 15 বছর আগে কি 20 বছর আগে হিন্দুস্তান লিভার কিনেছিল, কথা বলছি। দেখো তাদের বাবা কাকাদের কী অবস্থা। সেই বাবা কাকারা কখনো শেয়ার বাজারকে দোষ দেবে না। তোমার কাকা দোষ দিচ্ছে, অমুকের কাকা দোষ দিচ্ছে না। ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এই দাঁড়াচ্ছে যে একজনের পছন্দ সঠিক ছিল, আরেকজন পছন্দর ওর পাল্লায় পড়ে একটা কাকা ধুম করে শেয়ার বাজারে কিছু একটা করে বসেছে। তো পড়াশোনাটা তো সেই জন্যই করবে যে ধুম করে কিছু করব না, যা করব সুচিন্তিত, পরিকল্পিত এবং বিভিন্নইভাবে। এটাই হচ্ছে শেয়ার বাজারে পড়াশোনা করার দিক এবং সেটাই হচ্ছে বিষয়। এটা জানা উচিত যে পড়াশোনা একটা খুব বড় দিক আছে, পড়াশোনার মাধ্যমে এইগুলো করা যায়। শেয়ার বাজারের ব্যাপারে কতগুলো ভুল ধারণা আমার ধারণা লোকের আছে। একটা হচ্ছে যে শেয়ার বাজার খুব রিস্কি এবং ভয়াবহ। এখন কোন জিনিসটা রিস্কি নয়? আপনি যে জীবন ধারণ করেছেন সেটা ইটসেলফ রিস্কি। আপনি জানেন না কখন কি হবে না যাবে। সো রিস্কটা অ্যাসোসিয়েটেড উইথ লাইফ, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ বিজনেস, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ চাকরি। কারো চাকরি চলে গেল, চাকরি পাচ্ছেন না, তো রিস্ক তো রয়েছেই। তো রিস্কটা মানুষ নেয়, এবং রিস্কটা যদি ক্যালকুলেটেড রিস্ক হয় তাহলে সেটা রিওয়ার্ডে পরিবর্তিত হয়। অনেকে এরকম ক্যালকুলেটেড রিস্ক নেয় যে যদি গণ্ডগোল হয় তাহলে এতটা গণ্ডগোল হবে, আর যদি সঠিক হয় তাহলে সঠিকের ঠিক সীমাটা জানা নেই। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি হিস্টোরিক্যাল ডেটা দেখি, সেটা ইউএস মার্কেট হোক কিংবা ভারতীয় মার্কেট হোক, সূচকের যদি ডেটা দেখি এবং চার্ট খুলে দেখি, তো লঙ্গার টার্ম যতটা হবে রিস্কটা ততটা কমে যাবে। টেম্পোরারি রিস্ক প্রচুর আসে, বিভিন্ন কারণে আসে। অস্থিরতা, পৃথিবী ওয়াইজ অস্থিরতা বাড়ে, কখনো করোনা হয়, কখনো ডেঙ্গি হয়, কখনো HIV হয়, কখনো যুদ্ধ হয়, কখনো বাণিজ্যিক যুদ্ধ হয়, বিভিন্ন রিস্ক তো থাকেই। বাট আমরা যদি ওভারঅল দেখতে চাই তাহলে দেখুন যে সূচকের ইঙ্গিতটা ক্রমশ উপর দিকে দেখাচ্ছে, তার মানে লঙ্গার টার্মে রিস্কটা প্রায় নেই। আবার অনেকে ভাবে যে আমার তো কোনো ফাইন্যান্স সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড নেই, তো আমি কি করে শেয়ার বাজার হ্যান্ডেল করব। পৃথিবীর সবচেয়ে বড় দুজন ফান্ড ম্যানেজার, মার্ক মোবিয়াস আর মার্ক ফাবার, এই দুজনেরই মাস্টার্স হচ্ছে মোটামুটিভাবে ফিলসফির ওপর, এবং তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফান্ড ম্যানেজার। মার্ক মোবিয়াস মোটামুটি 200 দিন প্লেনেই বসে থাকেন, বিভিন্ন পৃথিবীর জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো তার তো ফিলসফির ব্যাকগ্রাউন্ড আছে, ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড আছে। রানী রাসমণি কনসার্ভ ফাইন্যান্সের মহিলা ছিল, যিনি 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ কিনে বেশ অনেকগুলো টাকা রোজগার করেন। আবার অনেক ব্যাংকার আপনারা জানবেন তাদের বেসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাস করা, সে কিন্তু দারুণ ব্যাংকার হয়ে গেছে।
শুধু ফাইন্যান্সে যে ব্যাকগ্রাউন্ড লাগবে সেরকম কিছু নয়, লজিক্যাল মাইন্ড থাকতে হবে, বেসিক বুদ্ধি থাকতে হবে, পড়াশোনা করার সদিচ্ছে থাকতে হবে, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে এবং ইউ উইল আর্ন ফ্রম দ্য স্টক মার্কেট। এবার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো টাকা লাগে শেয়ার বাজারে বিনিয়োগ করতে, তবেই না বড়লোক হব, সেরকম কোনো মানে নেই। আপনার কাছে যদি কথা বলছি 15 বছর আগে, আর 15 বছর মানে হচ্ছে মোটামুটিভাবে 2005 সাল, তো 2005 সালে যদি আপনার কাছে 50,000 টাকা ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য, তাহলে ধরুন 50,000 টাকা দিয়ে যদি আপনি বিশ্বাস করুন যে বিনিয়োগ একটা ভালো পদ্ধতি, ভালো পন্থা, লং টার্ম বিনিয়োগটা হচ্ছে বেসিক্যালি দ্য বেস্ট ওয়ে। এছাড়াও আরও অনেক রকমভাবে বিনিয়োগ হয়, সেগুলো তো আস্তে আস্তে জানতে পারবেন। আগে তো মাথায় এটা ঢোকান যে এই ভুলগুলো যাতে মাথায় না থাকে, সেই জন্য এটা একটু আলোচনা করে দিলাম। আপনাদের যদি এই কোর্সটা ভালো লেগে থাকে তাহলে এর সাথে একটা বোনাস কোর্সের ব্যাপারও আছে, যেখানে আপনি পাবেন ওয়ার্কিং নোটস, কুইজ, আরও কোর্স মেটেরিয়াল। এর সাথে আপনি আমাদের শেয়ার করো ওয়েবসাইটে থেকেও একটা কোর্স পেয়ে যাবেন। সো ক্লিক বিলো টু গেট স্টার্টেড। একটা প্রশ্ন থাকে যে শেয়ার বাজারে সত্যি কি ধনী হওয়া যায়? এখন সত্যি ধনী হওয়া যায় না যায় এর প্রচুর উদাহরণ আছে। একটা বড় উদাহরণ হচ্ছে আমেরিকান একজন ইনভেস্টর, এখন যথেষ্ট বয়স হয়েছে, 11 বছর বয়স যখন ছিল তখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করে। ভদ্রলোকের নাম ওয়ারেন বাফে। তো ওয়ারেন সাহেব ছোটোবেলায় ওর ঠাকুরদার একটা মোটামুটি মুদিখানার, আমেরিকার মুদিখানার দোকান ছিল। তো তখনকার দিনে বকলমে হোম ডেলিভারি হতো এবং ফোন টোন সেই মুদিখানায় আসতো, এবং কোকা কোলা এই জিনিসটা মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে চেয়ে পাঠানো হতো। তো ছোট্ট ওয়ারেন ওই 3-4টে কোকা কোলা এরকম বিভিন্ন বাড়িতে ডেলিভারি করতে যেত। ছোটোবেলায় ওর মাথায় ঢুকলো, আরে এতগুলো লোক যদি প্রায় প্রত্যেক দিন কোকা কোলা খায়, এবং আপনারা জানেন আমেরিকায় কোলাটা একটা খুব স্ট্রং ফুড হ্যাবিট, ড্রিঙ্কিং হ্যাবিট, সেই করতে করতে পয়সা কিছু পেত ঠাকুরদার কাছ থেকে, সেই পয়সা দিয়ে কোকা কোলার শেয়ার আমার ধারণা অন্য কারোর নামে কিনতো, কারণ 11 বছর বয়সে তো কন্ট্রাক্ট করা যায় না, সুতরাং অ্যাকাউন্ট খুলে কাজটা করা ডিফিকাল্ট ছিল। বাট somehow he started investing in Coca-Cola and still owns quite a bit of Coca-Cola shares. এই ওয়ারেন বাফে একটা অসাধারণ ফিলসফিক্যাল চিন্তা ভাবনা করে শেয়ার বাজারে বিনিয়োগ করে পৃথিবীর প্রথম 5 জন ধনীর মধ্যে এখনো তার নাম নথিভুক্ত। খুব একটা শেয়ার বাজার রোজ রোজ দেখেন না, সুন্দর সুন্দর কথা বলেছেন। 2-একটা কথা যদি বলি তাহলে আপনারাও ধরতে পারবেন যে কি আধ্যাত্মিক আলোচনায় শেয়ারে বিনিয়োগ হওয়া উচিত। বলছে যে আজকে যে গাছের তলায় তুমি বিশ্রাম নিচ্ছ, সেইটা কেউ একজন অনেক বছর আগে পুঁতেছিল ছোট্ট একটা গাছ, সেটা এখন খুব বড় হয়ে তোমাকে আশ্রয় দিচ্ছে, তোমাকে শীতল ছায়া দিচ্ছে। তার মানে বলছে যে একটা শেয়ার কিনে অনেক দিন রাখলে পর গাছের মতন ব্যাপারটা হয়ে দাঁড়ায়, উইচ ইজ ট্রু। তো ওয়ারেন বাফের অনেকগুলো ফেমাস কথা, এবং এটা আলোচনা করার কারণটা হচ্ছে যে ধনী একজন হয় কি করে, এইভাবে ধনী হয়। অস্থিরতা দেখালে
শেয়ার বাজারে কাজটা কম। উনি বলছেন যে রিস্কটা কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। সুতরাং রিস্কের কথা যখন আলোচনা হচ্ছে ওয়ারেন বাফেট সাহেবের কথা, যে তোমাকে জানতে হবে যে তুমি কি করছো। এই জানাটা নিয়েই তো আমাদের পড়াশুনো, আমাদের ক্রমশ চেষ্টা যে আরও জানতে হবে, আরও জানতে হবে, আরও জানতে হবে। আমরা 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 জানার চেষ্টা করি না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে অমুক শেয়ার কী করব। তো আমি যখন জিজ্ঞেস করি অমুক কোম্পানি নিয়ে তোমার ইন্টারেস্ট না ওই শেয়ারটার দাম নিয়ে তোমার ইন্টারেস্ট, বেশিরভাগ লোকে বলে যে না দামটা জিজ্ঞেস করছি, দামটা কী হবে। তার মানে সে কোম্পানিটা সম্বন্ধে তার কোনো ইন্টারেস্ট নেই। দামটা বাড়লেই সে খুশি, আর দামটা পড়লে পর সে আতঙ্কিত। কিন্তু ওই কোম্পানির শেয়ারের দামটা কেন বাড়ছে কিংবা কেন পড়ছে এটা নিয়ে নট ইন্টারেস্টেড। তাহলে তো আর ওয়ারেন বাফেট টাইপের কিছু হওয়া সম্ভব নয়, এবং ধনী হওয়া থেকে বঞ্চিত হবেনই হবেন। এক জায়গায় ওয়ারেন বাফেট সাহেব বলছেন যে আমি সেরকম কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, বিনিয়োগ করতে চাই, এবং কোম্পানিটিকে আমি 10-15 বছর সময় দিতে চাই যে কোম্পানিটা ধীরে ধীরে বড় হয়ে উঠুক। এবং আমি খুব খুশি হব যদি এই 10-15 বছর স্টক মার্কেটে সেই কোম্পানির শেয়ারের দামটা যেন না আসে। বলছে যে আসলেই তো আমার ভীষণ টেনশন হয়ে যাবে, এ বাড়ছে কেন, পড়ছে কেন। যেমন আপনি যদি জমি কেনেন আর সেই জমির দামটা যদি রোজ কম্পিউটারে দেখতে পান, তাহলে আপনার জমিটা থাকবে কিনা আমার সন্দেহ আছে। থ্যাঙ্ক গড জমির দাম রোজ দেখা যায় না, জমির দাম ওভার দ্য টাইম বেড়ে যায়। তো যখন বেড়ে যায় তখন জানতে পারি বাহ, আমার 20 কাঠা জমি যেটা কিনেছিলাম জলের দরে, সেরকম নিশ্চয়ই কলকাতা যারা আছেন রাজারহাটের জমি এই 18-20 বছর আগে 5,000 টাকা কাঠায় পাওয়া যেত। তো নিশ্চয় কেউ কিনেছিল, শেয়াল কুকুর ঘুরে বেড়াতো। এখন ইনফোসিস আর টিসিএস ঘুরে বেড়ায় সেই একই জমির ওপর। তার মানে বুঝতে পারি সেই জমির দামটা কী বাড়বে। এখন সেই সময় থেকে যদি রোজ জমির দাম আপনি ওই আপনার মোবাইলে ঠাক ঠাক করে আসছে রোজ জমির দাম, যে আজ 5,000 থেকে 5,500 হয়েছে, আজকে আবার 4,500 হয়েছে, ও বাবা এখন 8,000 হয়ে গেল, এ বাবা 8,000 থেকে 6,000 হয়ে গেল, এরকম যদি হয় তাহলে তো আর জমিটা রাখতে পারবেন না। সেই জন্য উনি বলছেন যে শেয়ার বাজারে যদি দামটা না আসে আমি খুব খুশি হব। এখন আমাদের তো যারা শেয়ার বাজারে আছেন তারা দেখবেন সকাল 9:15 থেকে একদম অস্থির হয়ে যায় যে কী হলো কী হলো কী হলো, কিন্তু কিচ্ছু হয়নি অ্যাকচুয়ালি। দেশ দেশের মতন চলবে, অর্থনীতি অর্থনীতির মতন চলবে, কোম্পানি তার মধ্যে অ্যাডজাস্ট করবে, কোম্পানি তার ব্যবসাকে পরিচালিত করবে, কখনো চেঞ্জ করবে, কখনো আটকে যাবে, এসব হবে। একটা 10 বছর 15 বছরে বিভিন্ন ব্যবসার এরকম একটা হয়। সুতরাং ওয়ারেন বাফে যা ধন সম্পত্তি তৈরি করতে পেরেছেন, তার কোম্পানির নাম হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে। তো এর অ্যানুয়াল জেনারেল মিটিং সারা পৃথিবীর যত বড় বড় ইনভেস্টার আছে ওত পেতে বসে থাকে কবে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ওনার ভাষণ আসবে। ইনফ্যাক্ট ওয়ারেন বাফের সাথে একটা লাঞ্চ কিংবা ডিনার করার টিকিট বিক্রি হয়। ভেবে দেখুন বড়লোক হতে হতে কোন জায়গায় পৌঁছে গেছে শেয়ার বাজারে, যে তার সাথে লাঞ্চ করার জন্যে আপনাকে পয়সা খরচ করে টিকিট বিক্রি হয়, সেই টাকা আপনাকে দিতে হয় এবং তারপরে আপনি ওনার সাথে বসে লাঞ্চ করতে পারেন। তো ব্র্যান্ডিং কোথায় চলে গেছে। তো আপনিও করতে পারেন, ছোট ওয়ারেন বাফে হতেই পারেন। ভারতবর্ষে 2-4 জন ছোট ওয়ারেন বাফে হিসেবে কিছু লোকের নাম আছে। একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, একজনের নাম হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভদ্রলোক, আমারই মতন বয়স। আগে কলকাতায় ছিল, তারপরে একটি বিশেষ কারণে বম্বেতে চলে যেতে হয়, বাধ্য হয়ে চলে যেতে হয়। এবং তারপরে বম্বেতে গিয়ে উনি বলছেন যে আমি ওয়ারেন বাফে প্রথম বুঝলাম, বিশ্বাস করলাম, এবং তারপরে আমি সেই অনুযায়ী বিনিয়োগ করা শুরু করলাম। খুব আর্লি বিনিয়োগ
এর মধ্যে খুব ফেমাস যে কোম্পানিটা ওর কাছে আছে সেটা হচ্ছে টাইটান কোম্পানি। যেমন টাইটান কোম্পানি কেউ চিনতো না, সেখান থেকে রাকেশ অনেক অনেক টাকা রোজগার করেছে কিংবা করছে। অনেকগুলো শেয়ার তার কাছে ধরা আছে, অনেকগুলো ভুলও আছে, এমন নয় কি সব ঠিকঠাক। কিন্তু যেগুলো যেগুলো কিনেছিল খুব আর্লি এবং বুঝতে পেরেছিল যে কেন এদের ব্যবসাটা খুব ভালো হবে, সেখানে থেকে প্রভূত রোজগার করেছে এবং অনেক অনেক ধনী হয়েছে। সুতরাং ভারতবর্ষেও কোটি কোটি টাকার মালিকানা অনেক ছোট থেকে বড় হয়েছে এরকম ইনভেস্টর আছে। আর আরেকজন লোক আছে সাউথ ইন্ডিয়ায় গরিব ঘরের ছেলে, নামটা হচ্ছে পরিঞ্জু ভেলিয়াত। গরিব ঘরের ছেলে এবং খুব ছোট করে শেয়ার বাজারে তার শুরু, এখন খুব বড় হয়ে গেছে এবং বড় ইনভেস্টর হিসেবে পরিচিত এবং তার ক্লায়েন্টদের সে পরামর্শ দিয়ে ইনভেস্টমেন্টগুলো করে। খুব আর্লি অনেক ছোট ছোট কোম্পানিকে চিহ্নিত করতে পেরেছে, সেগুলো ইনভেস্ট করেছে এবং তারপরে সেগুলো ফুলে ফেঁপে অনেক বড় হয়েছে। ছোটোখাটো ওয়ারেন বাফে অনেকগুলোকে আমি চিনি, যারা ফলো করেছে ওয়ারেন বাফের স্টাইল তারাই ধনীটা হতে পেরেছে। সুতরাং আপনি ছোট করে আপনার ছোট পুঁজি দিয়ে শুরু যদি করেন, 15-20 বছর পরেও আপনি হয়তো আপনার এলাকার মিনি ওয়ারেন বাফে হয়ে যেতে পারেন, প্রোভাইডেড আপনার মধ্যে ডিসিপ্লিন থাকবে, আপনার মধ্যে জানবার ইচ্ছে থাকবে, আপনি কোম্পানি বিষয়ে পড়াশুনো করবেন, ভালো কোম্পানি বাছবার চেষ্টা করবেন এবং তার জন্য আপনার বিরাট কিছু পড়াশুনো করার দরকার নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ব্যবসা তৈরি হয়। আমার ফান্ডামেন্টাল ওপর যে কোর্সটা আগামী দিনে আসবে, এরকম বিভিন্ন শেয়ার নিয়ে আমি আলোচনা করব। এই ম্যারিকো একটা বলে কোম্পানি আছে যারা প্যারাশুট হেয়ার অয়েল বানায়। এদের যদি আপনি ইতিহাস দেখেন, বিশ্বাসই করবেন না যে হার্শ মারিওয়ালা ফ্যামিলি, সেখান থেকে ম্যারিকো নামটা আসে। কিভাবে ব্যবসাটাকে পরিবর্তিত করে আজকেও 2020 সালে অনেকে মনে করেন ওয়ার্থ ইনভেস্টিং, কিন্তু বুঝতে হবে যে ব্যবসাটা কিভাবে চেঞ্জ করেছে। এই গল্পগুলো আমাদের ফান্ডামেন্টাল ওপর যে কোর্সটা আছে সেটায় আপনারা পাবেন আগামী দিনে। বিভিন্ন মডিউল দিয়ে আমি কোর্সটা করাবো। কনসেপচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আমাকে বড়লোক হতেই হবে। আগে নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করুন যে আমি বড়লোক হব। আপনি যদি সেই বড়লোক হওয়ার স্বপ্নটা না দেখতে পান, তাহলে আপনি বড়লোক হবেন না। সব স্বপ্ন দেখতে জানতে হয় এবং প্রয়াত সত্যজিৎ রায় ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে যাবেন একটা ভালো ফিল্ম মেকার হব। তারপরে তো দেখলেন স্বপ্নটা কীভাবে সার্থক করে দিল। সেই জন্যে স্বপ্নটা দেখা শুরু করুন। ওটা দেখলে পর আপনি ইউ উইল বি yourself a success story in the world of stock market. There's nothing great scientific and rocket science about it. একটা বিরাট নাসা টাইপের একটা ব্যাপার নয়, খুব সিম্পল সাধারণ বিনিয়োগের গল্প। সেই গল্পগুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, নিজেকে তৈরি করবেন। তারপরে দেখবেন আপনি গল্পের সাথে সাথে আপনিও সেই গল্পের নায়ক হয়ে যাচ্ছেন এবং আপনি আলটিমেটলি স্বপ্নের রাজকুমারী পেয়ে যাবেন। সেটা হচ্ছে শেয়ার বাজারে যে আপনি রোজগার করবেন, যে ধন তৈরি করবেন, সে হয়ে যাবে আপনার স্বপ্নের রাজকুমারী। লোভ খুব খারাপ জিনিস। সেই লোভে কিছু মানুষ, কিছু ব্যক্তি এই শেয়ার বাজারে এমন এমন কাণ্ড করে বসে যেখান থেকে শেয়ার বাজারে মাঝে মাঝে স্ক্যাম তৈরি হয়।
আমাদের ভারতবর্ষে জানা পপুলার স্ক্যাম এক ভদ্রলোক করেন, তার নাম হচ্ছে হর্ষদ মেহতা। ব্যাংকিং সিস্টেমটাকে রিয়েলি ভদ্রলোক ইউজ করেছিলেন এবং সেই টাকা দিয়ে শেয়ার বাজারের শেয়ারের দাম আর্টিফিশিয়ালি বাড়িয়েছিলেন। কি ব্যাপার? ব্যাংকে বলেছিলেন যে আমাকে টাকা দাও, আমি তোমাকে একটা রিসিট দিচ্ছি, কল BR, ব্যাংকার্স রিসিট। আমি তোমাকে একটা রিসিট দিচ্ছি, সেই রিসিটটা বলছে এরকম যে টাকাটা তুমি দিলে 1 মাস পরে 5% ওপরে কি 7% ওপরে তোমার কাছে ফেরত আসবে। এবং সেই টাকাটা দিয়ে শেয়ারটা কিনে শেয়ারের দামটা আর্টিফিশিয়ালি বাড়াচ্ছিল। তো 1 মাসের মধ্যে শেয়ারের দামটা অনেকখানি বেড়ে গেল, সেটাকে বেচে দিয়ে ব্যাংকে টাকা ফেরত দিল, আবার অন্য ব্যাংক থেকে আবার টাকা নিল, আবার সেই শেয়ারটা কিনলো। এরকম করে 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 সার্কুলার ট্রেডিং চালিয়ে যাচ্ছিল এবং এক সময় জিনিসটা আর এগোতে পারল না, যা হয় আর কি। তাতে একটা বিরাট স্ক্যাম তৈরি হয় এবং শেয়ার বাজারে খুব পতন হয়। লক্ষ লক্ষ ইনভেস্টাররা এই বাড়ন্ত দামে আলতু ফালতু শেয়ার কিনে টিনে, হয়তো সেই শেয়ারগুলোর দাম এখন কিছু নেই এবং স্ক্যামে জড়িয়ে পড়ে। তার মধ্যে কিছু শেয়ার আছে, যেমন ACC কোম্পানি, অ্যাসোসিয়েটেড সিমেন্ট কোম্পানি, সেই শেয়ারটি হর্ষদ মেহতা খুব ভালো রিগ করেছিল। বাট যেহেতু কোম্পানির একটা ভালো ব্যবসা আছে সিমেন্টের, তো কোম্পানিটা টিকে গেল। শেয়ারের দাম হয়তো সাময়িকভাবে অনেকখানি পড়ে গেছিলো, সেটা বড় কথা নয়, তারপরে দামটা ফেরত হয়ে যায়। কিন্তু এরকম অনেক শেয়ার আছে যার দাম ফেরত তো ভুলে যান, সে দাম আর নেই। সুতরাং স্ক্যাম হবে, কিছু মানুষের লোভের জন্য স্ক্যাম হবে, সিস্টেম লোভের ব্যাপারটা ধরতে পারবে না। .com যে সময়টা এসছিল, সবই .com হচ্ছিল। সেই সময় আরেক ভদ্রলোকের উদয় হয়, তার নাম কেতন পারেখ। সে আবার সেই স্ক্যাম করে এবং মেইনলি টেকনোলজি শেয়ারের ওপর তার স্ক্যামটা। এবং অদ্ভুত অদ্ভুত কোম্পানি যারা হয়তো ব্যবসায় কিছু করেনি, সিলভার লাইন, DSQ সফটওয়্যার, এরকম টাইপের শেয়ারে সেই গ্লোবাল টেলিসিস্টেম নিয়ে খুব মজার একটা গল্প আছে। গল্পটা কি অ্যাকচুয়াল আছে। গ্লোবাল টেলিসিস্টেমসের দাম তখন চলছে 3,000, 300, 400, 500, ভাবা যায় না। কি করছে কেউ জানে না, আমিও জানি না, আমিও কিনি, আমিও বেচি। তারপরে একদিন কলকাতায় একটি পার্টিকুলার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তো একটা বাড়ির ওপরে বাড়ির দিকে তাকালাম, তো 3 তলা একটা বোর্ড আছে, সেখানে লেখা আছে গ্লোবাল টেলিসিস্টেমস লিমিটেড। আরে এই শেয়ারটা নিয়ে তো আমি কেনাবেচা করি, যাই তো কোম্পানিটার কীরকম অবস্থা একটু দেখে আসি। বুঝলাম একটা ব্রাঞ্চ অফিস। প্রথমে যেটা আশ্চর্য লাগলো যে 3 তলা উঠতে হবে, কোনো লিফট নেই, তার মানে সেরকম মডার্ন কোনো বিল্ডিং নয়। যা গিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, গেলাম ব্রাঞ্চ অফিস, 2-4টে লোক বসে আছে, খালি খালি ব্যাপার। ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে একটু বললাম যে আপনাদের কোম্পানিটা কীরকম কোম্পানি বসায়। বললো কেন এরকম জিজ্ঞেস করছেন? বললো না, আপনাদের কোম্পানির শেয়ারটার দাম খুব বেড়ে গেছে, তো আমার কাছে একটু মিথ্যা কথা বললাম, আমার কাছে একটু শেয়ার আছে, সেটা বেচতে এসছি আমি। বললো শেয়ার তো কেনাবেচা আমাদের ব্রাঞ্চ অফিসে হয় না, আপনাকে শেয়ার বাজারে যেতে হবে। আমি একটু বোকা বোকা অবস্থায় বললাম শেয়ার বাজার সেটা কোথায়? তো একটু বলে দিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের কথা। হ্যালো, আচ্ছা। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এত শেয়ারের দাম, আপনাদের ব্যবসা খুব ভালো চলছে নাকি? তা বললো কাউকে বলবেন না, গত 2 মাস মাইনে পাইনি। মনে মনে ভালো, সর্বনাশ, যে কোম্পানির লোক মাইনে দিতে পারে না, সে কোম্পানির শেয়ারের দাম এত। তো কী করে জানবো যে কেতন পারেখ এটাকে রিগ করছে? কীরকমভাবে রিগ করে আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। ধরুন আপনি শেয়ারটা একটা ব্যাংকে গিয়ে বললেন যে দেখুন আমি এই শেয়ারটা আছে, এটা রেখেছে, আপনি ফাইন্যান্স দিন। তো ব্যাংক বললো যে না, এই শেয়ারে রেখেছে ফাইন্যান্স আমরা দিই না। এবার সে ব্যাংকের কর্তা ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে
বোঝানোর চেষ্টা করলো এবং করিয়ে দিল যে এই শেয়ারটা এখন থেকে ফাইন্যান্স হবে। তো ধরুন আপনি 100 টাকায় শেয়ারটা কিনলেন, ধরা যাক 1000 শেয়ার কিনলেন, তাহলে 1000 শেয়ার ইন্টু 100 টাকা 1 লক্ষ টাকা হলো। আপনি 1 লক্ষ টাকার শেয়ারটা ব্যাংকে দিলেন, ব্যাংক তার এগেনস্টে 50,000 টাকা দিল লোন হিসেবে। আবার 50,000 টাকায় শেয়ারটা কিনলেন, ধরুন শেয়ারটা কিনলেন আবার সেই 100 টাকায়, সেটা আবার দিলেন ব্যাংকে, সে তার এগেনস্টে 50% দিল। এই করে করে বিভিন্ন ব্যাংক ইউজ করে করে টাকা তোলা হতো, সেগুলো শেয়ারে ইনভেস্ট করা হতো, বাজারে খবর দেওয়া হতো এই শেয়ারটা বাড়বে এই ওই, এবং শেয়ারের দামটা আস্তে 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 বাড়ানো হতো। যেই বাড়ানো হতো তখন লোকজন ইন্টারেস্টেড হয়ে পড়তো, সবাই ওর পেছনে ঝাঁপাতো, তাতে আরও শেয়ারও কিনতো, আবার ব্যাংকে নিয়ে যেত, সেখান থেকে আবার টাকা নিত, তাতে আরও শেয়ার কিনতো। এই ঘটনাটা এই 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 ট্রেডিং স্টাইলটা ও চালাচ্ছিল এবং যথারীতি এই কোম্পানি যে মাইনে দিতে পারতো না তখনকার দিনে, তার শেয়ারের দাম 3,500 টাকা তো টিকলো না, এবং তারপর স্ক্যাম ধরা পড়লো এবং তাতে কি হলো, শেয়ারের দামটা আজকে দিনে ট্রেডিংয়ে হয় না, কোম্পানিটাই নেই। তো স্ক্যাম হবে, স্ক্যাম হবে, স্ক্যাম আগামী দিনেও হবে। সারা পৃথিবীতে স্ক্যাম হয়, বিভিন্ন লোকের ব্যক্তিগত লোভ, কিছু ব্যক্তির সমন্বয়, গ্রুপের লোভ, রোগ ট্রেডার বলে একটা ব্যাপার সারা পৃথিবীতে আছে, যারা সিস্টেমকে অ্যাবিউজ করে, সিস্টেমকে খনন করে, সিস্টেমকে ধাক্কা দিয়ে সেইখানে বসে থেকে সিস্টেমটাকে ভাঙে। রোগ ট্রেডার্স এরকম সারা পৃথিবীতে পাওয়া যায়। সো স্ক্যাম ইজ পার্ট অফ লাইফ, বাট দ্য কোয়েশ্চেন ইজ এই স্ক্যামগুলো খুব ভালো এবং ভালো মাপের শেয়ারদের খুব একটা কিছু হয় না। কেন? স্ক্যাম হয়তো সেখানে করছে, বাট কোম্পানির যেহেতু ব্যবসাটা সঠিক, যেটা আমি বললাম হর্ষদ মেহতার ক্ষেত্রে এসিসিতেও স্ক্যাম করছিল, বাট যেহেতু কোম্পানির ব্যবসাটা ভালো ছিল সেটা বেঁচে যায়। তাহলে এখান থেকে যেটা বুঝতে হবে যে অজানা অচেনা কোম্পানির শেয়ারের দাম বাড়ছে বলে আপনি যদি ঝাঁপান, আপনি কোনো না কোনো সময় স্ক্যামের চক্করে পড়তে পারেন। এই শিক্ষাটা লাভ করা উচিত যে স্ক্যামগুলো এরকমভাবে হয়। কোথায় তলায় তলায় হয় আপনি জানতেও পারবেন না, বাট যখন হয় তখন খুব বড় আকারে আসে। যার জন্যে অচেনা কোম্পানিতে চট করে বিনিয়োগ করাটা একটু ভয়ের ব্যাপার। স্পেশালি অচেনা কোম্পানির শেয়ারের দাম যখন হই 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 করে বাড়ছে, সেখানে বিনিয়োগ করাটা যথেষ্ট রিস্ক। কারণ কোন পোর্শনটা কখন স্ক্যামটা হতে পারে, যে সামগ্রিক স্ক্যাম হলো না, ওই কোম্পানি ভিত্তিক স্ক্যাম হলো, এটা হতে পারে। এবং আমরা রিসেন্টলি 2-4টে বেশ নামি কোম্পানির শেয়ারের দাম দেখেছি, যেভাবে বেড়েছিল ভাবা হয়েছিল যে এই কোম্পানি খুব এফিশিয়েন্ট ব্যবসা করে। পরে দেখা গেল হুইসেল ব্লোয়ার কমপ্লেইন্টস আসলো এবং কোম্পানির ভেতরকার ফাইন্যান্স নিয়ে প্রচুর প্রশ্ন এসে গেল। আমি নামটা করছি না ইচ্ছে করে, যে বাজার চলাকালীন একটা ইন্ডিভিজুয়াল শেয়ারেও স্ক্যাম করতে পারে। সুতরাং ওই দাম হই হই করে বাড়ছে, সেটা সাবধান থাকতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপনি একজন ব্যক্তি, আপনি শেয়ার বাজারে কিভাবে, আপনার রোলটা কি, কিভাবে তো পরের কথা, আপনার রোলটা কি? একটা রোল তো হচ্ছে আপনি ইনভেস্টর হয়ে গেলেন এবং ইনভেস্ট করে ফেলে রাখলেন, বিশেষ রোজ রোজ ভাবনা চিন্তা করলেন না। একে এই টাইপের ইনভেস্টারদের আমরা বলি প্যাসিভ ইনভেস্টার। প্যাসিভ ইনভেস্টার সময় দেয়, ইন দ্য সেন্স যে বিনিয়োগ করে বসে থাকার সময়টা দেয়। তো সময়টা ভালো দিলে পর যেটা হবে, তার সম্ভবত ওয়েলথ তৈরি হবে, তার ধন তৈরি হবে, সম্পদ তৈরি হবে। আরেক টাইপের আছে যে আপনি খুব অ্যাক্টিভ ইনভেস্টার, মাঝে মাঝে কেনেন, দাম বাড়লে পর বেচে দেন, আবার সেটা হয়তো দাম কমলে পর কেনেন, কিংবা আপনি সেটা বেচে দেওয়ার পরে মুনাফা তোলার পরে
আপনার সেই টাকাটা দিয়ে আপনি আরেকটা কোনো শেয়ার কিনলেন, আবার সেটার দাম বাড়লো তো ওটা বেচে দিলেন। তো এই ক্ষেত্রে আপনাকে বলা হবে অ্যাক্টিভ ইনভেস্টর। আর আপনার এটার জন্য সময় লাগে, সময় যদি দিতে পারেন তো ঠিক আছে। আজকাল মোবাইলে কিংবা ল্যাপটপে ইনফরমেশন, আপনার শেয়ারের পোর্টফোলিও অ্যালার্ট, যে আপনি যে শেয়ারটা কিনেছেন সেটা আজকে 6% বেড়ে গেছে, সেটা একটা অ্যালার্ট চলে আসবে। তো আজকাল অ্যাক্টিভ হওয়ার জন্য খুব বিশেষ পরিশ্রম করতে হয় না, কেন টেকনোলজির জমানায় আপনার হাতে মোবাইলে সব ইনফরমেশন আসছে। আর তখন কী হবে, আপনার ধরুন মনে হলো আরে ভাই আমি 200 টাকায় কিনেছিলাম, এখন 250 টাকা চলছে, তো ভালোই, তো আমি 25% রোজগার করছি, হয়তো 3 মাসের মধ্যে হয়ে গেছে ব্যাপারটা, তো চলো প্রফিট বুক করি। আপনি জানতে পারলেন, আপনি এটা ফোন করে ব্রোকারকে কিংবা ব্রোকারকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলেন। এছাড়া আপনি একজন কিন্তু রোজগারের জন্যে আপনি কিন্তু ডে ট্রেডিং করতে পারেন। মানে আপনি ট্রেডার হলেন, সকালবেলা কিনলেন, 1 ঘন্টা পরে বেচে দিলেন। কি করে কিনবেন, কখন কিনবেন, কিভাবে বেচবেন, কিংবা আপনি কিনে নিলেন 4 দিন পরে বেচলেন, যেটাকে আমরা পজিশনাল ট্রেডার বলি। তো ওটা ছিল ডেইলি ট্রেডিং, ডে ট্রেডার যাকে বলা হয়। আর পজিশন ট্রেড মানে হচ্ছে আপনি পজিশন নিয়ে বসে আছেন, 7 দিন 8 দিন 10 দিন ধরে চলছে। আবার আপনি সুইং ট্রেডিং করতে পারেন, যে আপনি 200 টাকায় কিনলেন, একটা সুইং হলো 3 দিনের মধ্যে 220 টাকা অবধি আপনি বেচে দিলেন। এটা আমার ট্রেডিং শিখুন রোজগার করুন কোর্সটায়, যে অনলাইন কোর্সটা আপনাদের কাছে আমি উপস্থাপনা করেছি, সেখানে এইসব নিয়ে আলোচনা আছে, সেটা অধ্যয়ন করলে পর ব্যাপারটা বুঝবেন। আবার কিছু লোক আছে যে বর্ষাটা ভালো হলো, তো বর্ষা ভালো হওয়ার সময় ও কিছু শেয়ার কিনলো, যেগুলো মনে হলো যে বর্ষা ভালো হওয়ার জন্যে চাষিদের হাতে টাকাপত্র পেলে পর আগামী দিনে এই কোম্পানির মালপত্র পণ্য যেটা তৈরি করে সেগুলো ভালো বিক্রি হবে, এই আশায় একটা জুন জুলাই মাসে কিনলো, আবার ডিসেম্বর জানুয়ারি মাসে বেচে দিল। একে সিজনাল ট্রেডার বলে। অনেক ক্ষেত্রে সিজনাল ট্রেডারে মানে দামগুলো, যেমন ধরুন বর্ষায় সিমেন্টের শেয়ারের দামগুলো সাধারণভাবে ডিপ্রেস থাকে, কেন তখন সিমেন্টের খুব একটা কাজ নেই বর্ষার আগে কিংবা বর্ষার সময়, তো সেখানে শেয়ারের দামগুলো একটু সস্তায় পাওয়া যায়, সেখানে কিনে রাখতে। তারপরে যখন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি শীতকালের দিকে খুব বাড়ে, তখন শেয়ারের দামগুলো বাড়ে এবং সঙ্গে সঙ্গে সেটা বেচে দিয়ে মুনাফা তোলে। এটা একদিকে সুইং, আবার আরেকদিকে সিজনাল ইনভেস্টারদের একটা কথা। কিছু লোকের আছে যে এটাই রোজগার, এটাই প্রফেশনাল ব্যাপার, এটাই ট্রেডিং ফর লিভিং, মানে আপনার কাজ, মানে আমার ব্যক্তিগত, যেমন আমার ট্রেডিং ফর লিভিং হচ্ছে শেয়ার মার্কেট, আমি এটাই আমার প্রফেশন, এটাই আমি করি, এটাই আমি ভালোবাসা থেকে বড় কথা, এটাতেই রোজগার করে সংসার চালাচ্ছি। আবার কিছু লোক আছে যে তাদের ধারণা একটু শকুনি টাইপের ব্যাপার, স্পেকুলেশন করার একটা দারুণ ইন্টারেস্ট আছে, যে তেলের দাম এখান থেকে কমবে কিংবা বাড়বে, একটা স্পেকুলেট করে বসলো, তো সেখানে তেল কন্ট্রাক্ট কিনলো, কারোর মনে হলো যে এই দামটা এখান থেকে বাড়বে এই কারণে, সেটা স্পেকুলেট করছে। খারাপ দিনে স্পেকুলেট করলো যেখান থেকে দাম বাড়বে, সেটা স্পেকুলেট করে সেটাকে কিনে নিল, এটাও স্পেকুলেশনের জন্য করে। আর এটা ডেফিনেটলি একটা ব্যবসা হিসেবে আপনি ট্রিট করতে পারেন, যেখানে আপনি আপনার ক্লায়েন্ট জোগাড় করে তাদের জন্যে কাজটা কোনো ব্রোকারের মাধ্যমে, যেটা আমরা বলি সাব ব্রোকার, আপনি একজন ব্রোকারের প্রথম পর্যায়ে আপনি সাব ব্রোকার হলেন, রেজিস্ট্রেশন করালেন। এবার আপনি আপনার এলাকার জানাশোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের ক্লায়েন্ট করলেন, সেই ব্রোকারের সাথে রেজিস্ট্রেশন করালেন, এবং করার পরে সেই ক্লায়েন্টরা আপনার বেচা কেনা যা করছে করুক, তার জন্যে মেইন ব্রোকার একটা দালালি পায়, সেই দালালি সিংহভাগ আপনি পেয়ে যাবেন, কেন আপনি ক্লায়েন্ট অর্গানাইজ করছেন। এই ব্যবসাটা খুব বড় এবং অনেক সময় ব্রোকারের থেকেও বড় হয়ে যায়। আমি 2-4টে এরকম সাব ব্রোকারের নাম জানি যারা মেইন ব্রোকারের থেকে বড় ব্যবসা করে। এছাড়াও দুজন মহিলাকে আমি চিনি, তার আগে ব্যাংকে কাজ করতো, খুব বড় ব্যাংকে কাজ করতো, তারপরে যা হয় সংসার ধর্মের চক্করে চাকরিটা ছেড়ে দেয়, এবং তারপরে তারা একজন মহারাষ্ট্রে আছে, একজন কর্ণাটকে আছে। তো সেই ব্যাংকের ক্লায়েন্টদের সাথে যেহেতু কন্ট্যাক্টগুলো ছিল, তাদের কাছ থেকে
যাদের এরকম ব্রোকারের সাথে রেজিস্ট্রেশন করে খুব বড় ব্যবসা করে। এবং আমার ব্যক্তিগত ধারণা, সাব ব্রোকারেজ হিসেবে মাসে 20 লাখ টাকা তো রোজগার করেই, তার মানে বছরে 2.5 কোটি টাকা রোজগার করে। 2জন মহিলা আছে আমি জানি। তো স্বপ্নটা দেখতে হবে, আপনাকে করতে হবে। আপনার এলাকায় হয়তো 1000 লোককে আপনি সোকল চেনেন। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার নিজের পড়াশুনোটা খুব স্ট্রং থাকতে হবে, সো দ্যাট এই ক্লায়েন্টরা আপনার পরামর্শ নিতে ইচ্ছুক থাকে। ব্রোকার হয়তো, মেইন ব্রোকার হয়তো হেল্প করছে টরছে। আমারও একটা ব্রোকিং সংস্থার সাথে আমি জড়িত, এবং আমিও এরকম সাব ব্রোকার সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ছেলেদের দিয়েছি, বাচ্চাদের দিয়েছি। তারা খুব বড় হয়ে গেছে, অনেকে অনেক টাকা রোজগারও করে। এটা একটা ব্যবসা করা যেতে পারে। সো শেয়ার বাজারে অনেক জায়গায় কাজ আছে, ইন্ডিভিজুয়াল কাজ আছে, ব্যবসা হিসেবে কাজ আছে। আমি তো নিজেই তো একই ব্যাপার, মানে আমি তো এটা ট্রেডিং অ্যাজ এ বিজনেস অলসো আই ডু, বিকজ আমি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করি, ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করে। সো এটা খুব বড় একটা ব্যবসা হতে পারে, সেটাও ভাবতে হবে এবং পড়াশোনাটা করতে হবে। আপাতত এরকমই ব্যাপার, আপনি কোন পন্থাটা পছন্দ করবেন সেটা আপনি নিজে দেখে নিন। সো এটা হচ্ছে what the world of the stock market offers every individual and gives you a scope to earn money. তার মানে শেয়ার বাজারের পৃথিবীটা প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালকে একটা বড় সুযোগ করে দিচ্ছে নিজে রোজগার করার জন্যে, ব্যবসা ফেদে রোজগার করার জন্যে, ইনভেস্টর হিসেবে রোজগার করার জন্যে। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনি নিজেই একটু ভাবনা চিন্তা করে বার করুন। আমার কাজটা হচ্ছে দিশাটা দেখানো। এই যে বাজার ভিত্তিক আলোচনা, শেয়ার বাজার ভিত্তিক আলোচনা এতক্ষণ ধরে শুনছিলেন, এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে কমোডিটি মার্কেট, অর্থাৎ যেখানে কমোডিটি নিয়ে ডিল করা হয়। কমোডিটি মার্কেটে যেমন ধরুন সোনা, রূপা, কিংবা তেল, কিংবা জিঙ্ক, কপার, মেটাল টাইপের। এটা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে, ঠিক শেয়ার বাজার যেরকম খোলে তাদেরও সেই এক্সচেঞ্জ খুলে যায় এবং আপনি সোনা, রূপো এসব বিভিন্ন জিনিস কেনা বেচা করতে পারেন। ওখানে ব্যাপারটা হচ্ছে যে এটা কন্ট্রাক্টের মাধ্যমে কেনা বেচা হয়। সুতরাং এরকম নয় কি আপনি যদি কেনেন 1 গ্রাম কি 10 গ্রাম সোনা, সেটার কন্ট্রাক্টের মাধ্যমে আপনি কিনতে পারবেন। তো সেটাও আমাদের কোর্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা জানেন ডলার রুপি, কিংবা ডলার ইউরো, ডলার পাউন্ড, ইন্ডিয়ান রুপিস, পাউন্ড, এরকম কারেন্সি নিয়ে একটা সারা পৃথিবীতে দামের ওপর নিচ সারাক্ষণ চলে এবং খুব বড় মার্কেট। ইনফ্যাক্ট শেয়ার মার্কেট থেকে প্রায় 10 গুণ বেশি বড় এই মার্কেটটা। তো সেখানে কারেন্সি মার্কেটেও আপনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ডেরিভেটিভসে ট্রেড করতে পারবেন। সেটা করা যায় এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা মার্কেট। কারেন্সি আপনি বেচছেন না কিনছেন, ডিপেন্ডস অন কীভাবে কারেন্সি মুভমেন্টটা হচ্ছে। এবং একটা মার্কেট আছে ফিউচার্স অ্যান্ড অপশন, যেটাকে আমরা ডেরিভেটিভস মার্কেট বলি। এটা একটু কমপ্লিকেটেড এবং এটা নিয়ে আমি আলাদা একটা কোর্সই করব। এখানে বেসিক্যালি ফিউচার কন্ট্রাক্টস অ্যান্ড অপশন কন্ট্রাক্টস নিয়ে কাজ হয়। এগুলো বোঝার শুরুতে প্রয়োজন নেই, কেন অনেকখানি দক্ষ হওয়ার পরেই আপনি ফিউচার মার্কেট কিংবা অপশন মার্কেটে যেতে পারবেন। এটার জন্য একটা অপেক্ষা করতে হয়, বাট there is a market called this। এছাড়া মিউচুয়াল ফান্ড কিংবা বিভিন্ন ফান্ডস আছে, যেমন ধরুন ইন্ডেক্স ফান্ডস, তারপরে ELSS ফান্ডস, মিউচুয়াল ফান্ডস, হেজ ফান্ডস, ডেট ফান্ডস, এরকম বিভিন্ন ফান্ডস আছে। যদি আমরা ইন্ডেক্স ফান্ডস ভাবি, তাহলে সেই ফান্ডগুলো ইন্ডেক্সের ওপর একটা পজিশনিং তৈরি করে যে আগামী দিনে ব্যাংকিং ইন্ডেক্স বাড়বে, কিংবা অমুক ইন্ডেক্স বাড়বে, তমুক ইন্ডেক্স বাড়বে। তো ইন্ডেক্স নিয়ে তারা কাজকর্ম করে, সেখানেও আপনি ডাইরেক্টলি ইনভলভ হতে পারেন কিংবা বিনিয়োগ করতে পারেন। আপনার মিউচুয়াল ফান্ডস আপনারা জানেন, অনেকেই আপনারা এটা ব্যবহার করেন। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনাদের সবাই সম্মিলিত টাকাটা একটি ফান্ড হাউস সেটাকে ম্যানেজ করে। বিভিন্ন ফান্ড হাউস বিভিন্ন
স্কিম বার করে, সেই স্কিম অনুযায়ী থিম আছে, সেই থিম অনুযায়ী শেয়ারে বিনিয়োগ হয়, একটা প্রপোর্শন তৈরি করা হয় যে আমি যদি টেকনোলজি ফান্ড করি তাহলে টেকনোলজিতে ইনফোসিস কত পার্সেন্টেজ থাকবে, টিসিএস কত পার্সেন্ট থাকবে। শুধু আপনাদের সম্মিলিত টাকা যেটা রেগুলার আসছে এসআইপির মাধ্যমে হোক কিংবা এককালীন হোক, সেগুলো এই ফান্ড হাউস বিনিয়োগ করে এবং তাতে একটা যেটা তৈরি হয় যে আজকের বর্তমানে যা বিনিয়োগ হয়েছে তার ভ্যালুটা কত, যেটাকে আমরা বলি এনএভি, নেট অ্যাসেট ভ্যালু অ্যাজ অফ দ্যাট। যত নেট অ্যাসেট ভ্যালু বাড়বে আপনার মুনাফাটা ততটা বেশি বাড়বে। সেগুলো আজকাল কম্পিউটারে আপনি সাইটে গেলে পর, যে কোনো সাইটে গেলে পর বিভিন্ন মিউচুয়াল ফান্ডের এনএভিগুলো জানতে পারবেন। হেজ ফান্ডস জানুন, বাট এটা আপনার কোনো কাজে লাগবে না। হেজ ফান্ডস হচ্ছে যারা অ্যাক্রস দ্য মার্কেটস হেজ করে, মানে ধরুন মনে করছে যে ভারতবর্ষের ইকুইটি মার্কেট ভালো, তো ভারতবর্ষের হয়তো ইকুইটি মার্কেটে ইকুইটি কিনে বসলো। তারা মনে করছে হয়তো ব্রাজিলের ইকুইটি মার্কেট খারাপ, তো সেখানে বিভিন্ন শেয়ার কিংবা বিভিন্ন ইন্ডেক্স সেটা বেচে বসে থাকলো। আবার একই সাথে মনে হচ্ছে যে তেলের দাম এখান থেকে বাড়বে, তো রাশিয়ান অয়েল কন্ট্রাক্টস কিংবা ভেনেজুয়েলা অয়েল কন্ট্রাক্টস কিনে বসে থাকলো। মানে এরকম বিভিন্ন, এইটা বাড়লে ঠিক আছে, ওটা পড়লে পর ঠিক আছে, ওখান থেকে টাকা আসবে, এখান থেকে বাড়লে পর এটা টাকা আসবে, এরকম করে টোরে একটা হেজিং করে চলে। এটা আপনার খুব একটা কাজ নেই, যা ছোটোভাবে আপনি নিজেও করতে পারেন। যেমন ধরুন আপনি মনে করছেন টেকনোলজি ভালো, ফার্মা ভালো, আপনি টেকনোলজি থেকে 2টো শেয়ার কিনলেন, ধরুন 50,000 টাকা। আপনি ফার্মা থেকে 2টো শেয়ার কিনলেন, ধরুন 50,000 টাকা, তাহলে 1 লাখ টাকা আপনি কিনলেন। আপনার কাছে ব্যাংকিং শেয়ার ছিল, তো আপনি মনে করছেন যে তাহলে ব্যাংকের শেয়ারগুলো বেচে ওই টাকাটাকে তৈরি করি, তাহলে আপনি ব্যাংকটা বেচে দিলেন। তবে কী হলো, টেকনোলজি বাড়লো, ফার্মা বাড়লো, ব্যাংক পড়লো, তারপর হয়তো ব্যাংক আপনি কিনে নিলেন। এখানে যেখানে যারা ডেরিভেটিভস মার্কেটে আছে তারা কিন্তু ফিউচার কন্ট্রাক্টে ব্যাংকিং ইন্ডেক্স বা বেচলো, ইকুইটি ইন্ডেক্স কিনলো, এরকম সব হেজ করতে পারেন ছোটো আকারে। ডেট ফান্ডস হচ্ছে যারা গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করে এবং তার রিটার্নটা বুঝতেই পারছেন ওই যেটা গভর্নমেন্ট সিকিউরিটিস রিটার্ন হয় তার মতন। এটা বেসিক্যালি একটা ডিফেন্সিভ পোর্টফোলিও। অনেকে চায় যে হই হাল্লার মধ্যে আমি নেই বাবা, একটা মাস গেলে কিছু টাকা পেলেই হলো, মানে এটা সুদ পেলেই হলো, তো তারা অনেক সময় ডেট ফান্ডসে ইনভেস্ট করে। তারা ফান্ড ম্যানেজারদের কায়দা হচ্ছে ডেট ফান্ডসে রিটার্নটা কতটা ইমপ্রুভ করানো যায় তার উপর খেলাটা। এই মোটামুটি বিভিন্ন মার্কেট আছে, তো একবার ঢুকে পড়লে পর আপনি অনেকগুলো বাজার পাবেন, এরকম নয় কি একটাই বাজারে আপনাকে বাজার করতে হবে। পুরো জিনিসটা শিখতে হবে, পুরো জিনিসটা অধ্যয়ন করতে হবে, পুরো জিনিসটা প্রথমে বুঝে নিন, তারপরে প্র্যাকটিস করুন, তারপর দেখবেন একসময় আপনি ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারছেন। স্বল্প মেয়াদে 1 ঘন্টা 2 ঘন্টা একটা শেয়ারের দাম বাড়লো পড়লো এইসব নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সটা বুঝতে হবে। এই মোটামুটি ওয়ার্ল্ড অফ স্টক মার্কেট অ্যান্ড ফাইন্যান্সে আরও অনেক সাবজেক্ট আছে, ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্সের মেইন একটা সাবজেক্ট ভারতবর্ষে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, সেটারও পড়াশোনার প্রচুর প্রয়োজন আছে। বেশিরভাগ লোক আমার ধারণা ইন্স্যুরেন্স সব ভুল ভাল ইন্স্যুরেন্স করে বসে আছে। ইন্স্যুরেন্স কথাটার মানেটাই অর্ধেক লোক জানে না। বিভিন্ন এজেন্টের পাল্লায় পড়ে কিছু ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নেয়, যেগুলো আমি বেশিরভাগ সময় দেখেছি সব ভুল ভাল। মেডিকেল ইন্স্যুরেন্স পলিসিস আছে, এন্ডাওমেন্ট আছে, টার্ম ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন ব্যাপার আছে, যে সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় নয়, বাট জেনে রাখুন ফাইন্যান্স মার্কেটে এটাও আছে। এছাড়া পিওর ফাইন্যান্সই আছে। মোটামুটি আপনি ইকুইটি মার্কেটে মাথা লাগান, কমোডিটি মার্কেটে মাথা লাগান, হয়তো মিউচুয়াল ফান্ডেও মাথা লাগান। এই 3টে জায়গায় মাথা লাগালেই আপনার কাজটা হয়ে যাবে। একটু পরে পড়াশোনা করে যখন একটু জানবেন, ভালো মনে হবে যে বেশ কনফিডেন্স এসছে, তখন ডেরিভেটিভস মার্কেটে আপনি প্রবেশ করবেন। সুতরাং এত সব শোনবার পরে নিশ্চয়ই মাথায় এসছে যে আচ্ছা শুরুটা করবো কোথা থেকে, মানে হাউ ডু আই স্টার্ট। ছোটবেলা মা বাবা একটা নার্সারি স্কুলে ঢুকিয়ে দিত, সেখানে টিফিন বাক্স নিয়ে যাও, টিফিন খাও, নাচতে নাচতে এবার চলে এসো, স্কুলে একটু নার্সারি রাইম হলো, একটু নাচানাচি হলো, কোনো খেলাধুলো হালকা হলো, আর বাড়ি চলে আসলো। এই হচ্ছে স্টার্ট।
সো এইটা করতে 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 সেই লোকটাই ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়। এই যে প্রসেসটা আছে, আমাদের এই প্রসেস যেতে হবে। আগে ফাইন্যান্সিয়াল গোলসগুলো ঠিক করুন যে আমি কি এক্স্যাক্টলি আমার গোল আছে। যেমন আমার বয়স এখন 30, আমি 60 বছর বয়সে, মানে 30 বছর পরে আমি যখন রিটায়ার করব স্বাবলম্বী হতে চাই, আমার যেন অনেক টাকা হয়। এটা একটা ফাইন্যান্সিয়াল গোল হতে পারে। কিংবা আমি এখন 40 বছর বয়স, আমার ছেলের বয়স হয়তো 10, ওর হায়ার এডুকেশন, বিদেশে এডুকেশনের জন্য আমার 50 লক্ষ টাকা লাগবে, এবং সে আরও 10 বছর পরে আমার 50 লক্ষ টাকা লাগবে। এটা ফাইন্যান্সিয়াল গোল হলো। সব গোল যে আপনার মিট হবে সেরকম নয়, বাট গোলটাকে আগে তৈরি করুন যে কী কী আপনি চান, আপনার কী নিডস, হোয়াট আর ইউর ফাইন্যান্সিয়াল নিডস, আপনার প্রয়োজনটা কী। আপনার বাবা মা বয়স্ক আছে, তাদের মেডিকেল খরচ আপনাকে রেগুলার দিতে হবে। আপনি বুঝতে পারছেন যে আমার যখন বয়স হবে তখন বাবার যা বয়স, মার যা বয়স, তাতে যা মেডিকেল এক্সপেন্সেস আছে সেটার জন্য আমাকে একটা কিছু ভাবতে হবে। সুতরাং বিভিন্ন অবজেক্টিভ আছে। আমি জানি অবজেক্টিভ আছে যে আমি 60 বছর পরে 10 বছর প্রত্যেক বছর বিদেশ ঘুরব, সারা পৃথিবী দেখবো, এরকম একটা গোল নিয়ে আমার কাছে এসেছিলো। তো তার জন্য তাকে তৈরি করে দিয়েছিলাম তখন। আমি জানি তার বয়স এখন 60 হয়েছে কিনা, বাট আশা করি সেই গোলগুলো বিট করা হবে। তার জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং লাগে। সব যে আপনি নিজে করে উঠতে পারবেন সেরকম নয়। আমাদের ওয়েবসাইটটা আপনারা জানেন, www.sharekoro.in, SHAREKORO.in। সেখানে গেলে মাঝে মাঝে আপনার হদিশ পাবেন যে কোন ব্যাপারে কি করা যেতে পারে, না যেতে পারে। আমি ওভারঅল স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। বাট যেটা ইম্পর্টেন্ট যে সেভিংস হ্যাবিট যেমন থাকবে, সঙ্গে ইনভেস্টিং হ্যাবিট থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। আপনি ধরুন মাসে 10,000 টাকা বাঁচাতে পারছেন সব খরচ টরচ বিট করার পরে। এখন 10,000 টাকা আপনি রেকারিং ডিপোজিট করতে পারেন। আপনি জানেন এক্স্যাক্টলি 5 বছর পরে, 6 বছর পরে, যতদিন ধরে আরডিটা চালাচ্ছেন কী টাকা পাবেন, ঠিক আছে? সো আপনি জানেন ইটস ফিক্সড। নাও সাপোজ দ্য সেম আরডি, মানে সেই রেকারিং ডিপোজিটটা আপনি শেয়ার বাজারে করতে চলেছেন। প্রত্যেক মাসে 10,000-এর জায়গায় 5,000 রেকারিং ডিপোজিট ব্যাংকে করলেন, আর 5,000 শেয়ার বাজারে রেকারিং ডিপোজিট করলেন, মানে শেয়ার কিনতে থাকলেন। এটা 6 বছর পরে কি রিটার্ন দেবে আপনি জানেন না। হয়তো রিটার্ন দিল না, কিংবা নেগেটিভ দিল। যদি পজিটিভ দেয়, কতটা পজিটিভ কেউ জানে না। 5 বছর যথেষ্ট ভালো পিরিয়ড এরমভাবে ইনভেস্ট করা। সুতরাং 5 বছরের মধ্যে একটা কোম্পানি ভালো বৃদ্ধি হবে, ব্যবসা ভালো বৃদ্ধি হবে, এরকম একটা কোম্পানি পছন্দ করলে আপনি 5,000 টাকা করে যদি মাসে বিনিয়োগ করে যান, আমার ধারণা আপনি ভালো একটা রিটার্ন পাবেন। কেন, যদি আমাদের ইকোনমিটা বৃদ্ধি পায়, তো বৃদ্ধি তো পাবে, ঘুরে ফিরে তো বৃদ্ধিই পায়। সব দেশের ইকোনমি সেরকমই দেখা যাচ্ছে। আর একটু হয়তো আমাদের মতো লোকের কাছে আপনার একটু পরামর্শের জন্য আসতে হবে। মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানার অনেক আছেন, তাদের কাছে পরামর্শের জন্য যেতে চাই, এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানারে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার, যদিও সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের যে অফিসিয়াল পরীক্ষাটা আমি দিইনি। তার কারণ হচ্ছে আমি বিশ্বাসই করি না যে ওই পরীক্ষা দিলে পর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা যায়। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এমন একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্সের ওপর তৈরি হয়। তবে ঠিক আছে, পড়াশোনা করে যদি সার্টিফিকেট থাকে খারাপ নয়। বাট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কীভাবে করতে হবে, আপনি নিজেই একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানার অ্যাকচুয়ালি। এরকম কাগজপত্র খাতাপত্র নিয়ে বসে পড়বেন, দেখবেন আপনার প্ল্যানিংটা তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনার বিভিন্ন ইনভেস্টিং এবং ট্রেডিংয়ের উপর কোর্স নিতে হবে, মানে অধ্যয়ন করতে হবে, ক্লাসেস করতে হবে, সে অনলাইন হোক অফলাইন হোক যাই হোক। এবং তারপরে এগুলো অধ্যয়ন করে যদি জিনিসটা অ্যাডাপ্ট করে নেন, তাহলে আপনাকে মানে আমি অলওয়েজ মনে করি এডুকেশন ফার্স্ট, ইনভেস্টমেন্ট সেকেন্ড। তার মানে আগে পড়াশুনো, তারপরে বিনিয়োগ। তো এইটা হচ্ছে ভাবনা চিন্তার একটা দিক, একটা ধারা। এটা আপনাকেও ভাবতে হবে, এবং আপনাকে পড়াশুনো করতে হবে, শিখতে হবে, এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আমার মনে হয় 80% আপনাকে সময় দিতে হবে প্র্যাকটিস করার জন্য। একটা পড়াশুনো করেছেন তার মানে এই নয় যে আপনি ওস্তাদ হয়ে গেছেন। আপনি প্র্যাকটিস করে আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে, এবং তারপরে আপনি রিয়েলি জিনিসটার বেনিফিট পাবেন এবং ধরতে পারবেন। যারা সবে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোয়, তার মানে এই নয় কি ফ্যাক্টরিতে গেলেই সব কিছু ঠিকঠাক করে দিতে পারবে না। ওভার দ্য টাইম বিভিন্ন জিনিস দেখে
চেষ্টা করে করে জানতে পারবে যে হচ্ছে এইভাবে ফ্যাক্টরিতে এই মেশিনটা এইভাবে ঠিক করতে হয়, কিংবা এইভাবে চালাতে হয়, কিংবা অল্টারনেটিভটা কী, এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, এটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আর শেয়ার বাজারে তো সাংঘাতিক অ্যাপ্লিকেবল। এই হচ্ছে স্টার্টিংয়ের পয়েন্ট। সুতরাং যদি আগে পড়াশোনা করে ফেলুন, ফাইন্যান্সিয়াল গোলটা ঠিক করে ফেলুন, তারপর দেখুন কত টাকা বাঁচছে, সেটা ইনভেস্টিং চালু করে দিন, তাহলে দেখবেন ধাপে ধাপে আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনের যেসব লক্ষ্য আছে সেগুলো পৌঁছে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। সবকটা লক্ষ্য যে পৌঁছবেন এরকম নয়, বাট লক্ষ্য পৌঁছানোর দিকে রাস্তায় থাকলে পরেই ব্যাপারটা অনেকখানি হয়ে যায়। আশা করি সঠিক রাস্তা আপনি দেখতে পাবেন, সঠিক রাস্তা আমরা দেখাতে পারবো, সঠিক রাস্তা আপনি চলতে শিখবেন, আপনি অনেক রোজগার করবেন, অনেক ধনী হবেন। সবচেয়ে আনন্দ হবে যেদিন সেটা হবে আপনার, আর আপনার নিজেরও আনন্দ হবে এবং পরিবারের লোককেও সুখে শান্তিতে বেশি করে রাখতে পারবেন। এইটুকুন আশা নিয়েই পড়াশুনো, এইটুকুন আশা নিয়ে প্র্যাকটিস, এইটুকুন আশা নিয়ে শেয়ার বাজার এবার শুরু করে দিন। আর অপেক্ষা কেন? আপনাদের যদি এই কোর্সটা ভালো লেগে থাকে তাহলে এর সাথে একটা বোনাস কোর্সের ব্যাপারও আছে, যেখানে আপনি পাবেন ওয়ার্কিং নোটস, কুইজ, আরও কোর্স মেটেরিয়াল। এর সাথে আপনি আমাদের শেয়ার করো ওয়েবসাইটে থেকেও একটা কোর্স পেয়ে যাবেন। সো ক্লিক বিলো টু গেট স্টার্টেড।